আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আ অর্থাৎ তোমাদের জীববিজ্ঞান ১ম পত্রের যে ১১ অধ্যায় চলছে, এটার ৩ টে ক্লাস শেষ হয়েছে। আজকে আমাদের ৪র্থতম ক্লাস। আজকে ৪র্থতম ক্লাসে আলোচনার বিষয় হলো জিন ক্লোনিং ও জীব প্রযুক্তির ব্যবহার। এই ২ টা টপিকসের উপরে মোটামুটি আমরা আলোচনা করব। তাহলে এখন দেখো, আমরা প্রথমে আলোচনা করি জিন ক্লোনিং বিষয়ে। প্রথমে আমরা একটু জেনে নিই জিন ক্লোনিং কাকে বলে। আসলে ক্লোন কথাটার অর্থ হলো হুবহু বা ফটোকপি, একটা একটা জিনিসের সেম কপি, এটাই হলো ক্লোনিং বা ক্লোন। তাহলে জিনের ক্লোন করাকেই জিন ক্লোনিং বলা হয়। তো এই জিন ক্লোনিং কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা, যে কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংক্রামিত করা হলো জিন ক্লোনিং। এখানে কিছু এমসিকিউ আছে, যেমন পলিমার চেইন রিঅ্যাকশন, অর্থাৎ হলো জিন ক্লোনিং করার পদ্ধতি নিয়ে এখানে বলা হচ্ছে, যেটা হলো আধুনিক বেশ। 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মুলিস সর্বপ্রথম এই কাজটা করেন। এটা আসে না পরীক্ষায়, এমসিকিউর জন্য এটা পড়বা, যে তিনি মূলত যে কাজটা করেন, যে একটা জিনকে নিয়ে সেটাকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি যে একটা টেস্ট টিউবের মধ্যে রাখা যায়, তাহলে দেখা যায় জিনটা এর যে হাইড্রোজেন বন্ড সেটা আলাদা হয়ে যায়, এবং তারপর ওই আলাদা অংশের মধ্যে প্রাইমার যুক্ত করে করে অনেক অনেক নতুন নতুন ওই জিনগুলা পাওয়া যায়। অর্থাৎ যে একটা জিন সেটাকে অনেক করা যায়, এটাকে বলা হয় পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তো এই পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটার মাধ্যমে কিন্তু পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে করোনার সময় যে আরএনএ কেও কপি করা হয়েছে, আরএনএ অর্থাৎ কারো করোনা হয়েছে কিনা, সেখানে যদি করোনা থাকে তাহলে সেখানকার আরএনএ কে অনেক কপি করা হয়েছে, সেটা হলো যে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমেই করা হয়েছে। তো এখান থেকে কোশ্চেন হয় না, তবে হলো এমসিকিউর জন্য পড়বা। এবার দেখো ক্লোনিং এর প্রকারভেদ, অর্থাৎ ডিএনএ ক্লোনিং আর রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তাহলে ডিএনএ ক্লোনিং, এই ডিএনএ ক্লোনিং বিষয়টা কি? অর্থাৎ হলো আমরা জানি যে আমরা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সম্পর্কে এর আগে আলোচনা করছি। অর্থাৎ হলো একটা ডিএনএ কে নিয়ে তুমি যদি সেটা ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে ওই ডিএনএ কে সংযুক্ত করা হয়, বা ডিএনএ এর একটা কাঙ্ক্ষিত অংশকে সংযুক্ত করা হয়, তারপর সেটাকে পুষ্টি মাধ্যমে রাখলে অনেকগুলো ডিএনএ তৈরি হবে বা অনেকগুলো জিন তৈরি হবে। এটাই হলো আসলে ডিএনএ ক্লোনিং। এটা সোজা, এটা তোমরা পড়লে পারবা। এরপরে হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিং মানে কি, যে যেই ক্লোনটা করা হয় মূলত প্রজননের জন্য, বংশ বিস্তারের জন্য, এরকম আর কি, সেটা হলো রিপ্রোডাক্টিভ। তো সেই ক্ষেত্রে কি করা হয়, এখানে একটা ভেড়ার কথা বলা হয়েছে। ভেড়া ছাড়াও যে কোনো প্রাণীর এই রিপ্রোডাক্টিভ ক্লোনিং করা যাবে। তবে এখানে ভেড়ার যেটা বলা হচ্ছে, ভেড়ার একটা স্তন্যগ্রন্থি থেকে একটা কোষ নেওয়া হয়েছে, এটাকে চাইলে আলাদা মাধ্যমে রেখে অনেক করা যায়। পরবর্তীতে এই কোষটাকে কি করা হয়েছে, এই কোষের নিউক্লিয়াসটা তোমার হচ্ছে অন্য একটা ভেড়ার ডিম্বাণুর মধ্যে সেই নিউক্লিয়াস ফেলে দেওয়া হয়। অর্থাৎ এরকম মনে করো যে এটা মনে করো অন্য একটা ভেড়ার ডিম্বাণু, তার মানে এন। তাহলে এই এন এর অংশটাকে যদি আমি ফেলে দিই, মানে এই এনটাকে বাইরে বের করে দিই, তাহলে এটা ফাঁকা হয়ে গেল। এন আর নাই, বাইরে এন বের করে ফেলেছি, তাহলে এটা ফাঁকা হয়ে গেল। এখন ফাঁকা জায়গাতে যেটা করা হয়েছে, স্তন্যগ্রন্থির একটা কোষ, তবে যে কোনো জায়গায় কোষ নেওয়া যেতে পারে, যে কোষগুলো আর কি বিভাজন ঘটে এরকম। তো তাহলে এখন আমি স্তন্যগ্রন্থির একটা কোষ, সেই কোষটা কিন্তু দেহকোষের। ডিম্বাণু তো আসলে দেহকোষের না, এটা তো অবশ্যই হ্যাপ্লয়েড হবে, যেহেতু এটা ডিম্বাশয় থেকে নেওয়া হয়েছে ডিম্বাণু, তাই এটা হ্যাপ্লয়েড। কিন্তু দেহকোষ থেকে নিলে সেটা তো ডিপ্লয়েড। তাহলে আমি দেহকোষের, এটা মনে করো দেহকোষ, এটা মনে করো দেহকোষ, তাহলে এটা হলো ডিম্বাণু, এটাও ডিম্বাণু, এটাও ডিম্বাণু। ডিম্বাণুর নিউক্লিয়াস ফেলে, ডিম্বাণুর নিউক্লিয়াস বের করে ফেলছি, ডিম্বাণুর নিউক্লিয়াস বের করে ফেলা, ডিম্বাণুর নিউক্লিয়াস বের করে দেওয়া হলো। এখানে খালি যে ডিম্বাণু থাকলো তার মধ্যে দেহকোষের নিউক্লিয়াসটা ঢোকানো হলো। তাহলে এই দেহকোষের
দেহকোষের নিউক্লিয়াস ডিম্বাণুর মধ্যে ঢোকানো হয়েছে, কিন্তু দেহকোষের 2n ডিম্বাণুর মধ্যে প্রবেশ করানো তাহলে এখন দেখো, এবার এই ডিম্বাণুকে আমি আবার জরার মধ্যে পাঠিয়ে দেবো, অন্য তৃতীয় কোনো একটা ভেড়ার আর কি জরার মধ্যে পাঠিয়ে দেবো। জরার মধ্যে পাঠিয়ে দিলে কি হবে, যে জরায়ুর মধ্যে ডিম্বাণু যখন পাঠাবো তখন ডিম্বাণু কিন্তু আসলে এটা নিষেক্রিয়া ঘটার মতো ঘটনা ঘটছে, অর্থাৎ এটা কিন্তু জাইগোট অবস্থা। কাজেই তখন অটোমেটিকলি ডিম্বাণুর কিন্তু বিভাজন শুরু হয়ে যাবে, এবং এই বিভাজন যখন হবে, এটা তো আসলে 2n, কাজেই যতবার বিভাজিত হবে এটা কিন্তু অন্য একটা ভেড়ার 2n কোষ, দেহকোষ নেওয়া হয়েছে, যেহেতু দেহকোষের 2n, সেখানে কিন্তু যে ওই ভেড়াটা দেখতে কেমন, তার যাবতীয় জিনের মধ্যে তো নকশা আছে, সেই নকশাগুলো আছে। কাজেই নতুন যে বাচ্চা হবে অবিকল, সেটা হচ্ছে যে ভেড়া কোষের দেহকোষের নিউক্লিয়াসটি নেওয়া হয়েছিল সেই ভেড়ার মতোই দেখতে হবে অবিকল। কারণ হচ্ছে নকশা তো আসলে জিনের নকশা ওই ভেড়াটারই আছে। তো এই কারণে তোমার যে ডিম্বাণুটা নেওয়া হলো তার কোনো বৈশিষ্ট্য কিন্তু হবে না, হবে কোনটা, যে ভেড়ার দেহকোষের নিউক্লিয়াস আমি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করালাম, কারণ ডিম্বাণুর নিউক্লিয়াস কিন্তু আগেই বের করে ফেলেছি। কাজে হুবহু ওই ভেড়ার মতো হবে, যেটা ডলি নামকরণ করা হয়েছিল। তো এখন এটা যদি মানুষেরও করা যায় তাহলেও কিন্তু সম্ভব, কিন্তু মানুষের করার ক্ষেত্রে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আছে, এই জন্য করা হয় না। তবে করলে করা যাবে। যেমন ধরো, মানুষের ক্ষেত্রে যদি করা হয় তাহলে কি হবে, মানুষের ক্ষেত্রে করলে মনে করো যে যেটা হবে সেটা, মনে করো মানুষের এটা স্ত্রী প্রজনন তন্ত্র, তো মানুষের এই স্ত্রী প্রজনন তন্ত্রের এখানে মনে করো ডিম্বাশয় আছে। তো মানুষের ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু আমরা কালেকশন করব, ডিম্বাণু মানে তো n, কালেকশন করলাম। মানুষের ক্ষেত্রে বলছি কিভাবে করা যেতে পারে। এখন যে কোনো একটা মানুষের, ধরো তোমরা যারা দেখছো, মনে করো তোমার একটা দেহকোষ থেকে, মুখের লালা হোক বা যে কোনো শরীরে যে কোনো কোষ, যে কোষগুলো বিভাজিত হয় এরকম কোষের নিউক্লিয়াস। তাহলে এবার আমি দেহকোষের নিউক্লিয়াস, এটা মনে করো দেহকোষের নিউক্লিয়াস, এটা হলো দেহকোষের নিউক্লিয়াস, এটা হলো দেহকোষের নিউক্লিয়াস, এটা দেহকোষের নিউক্লিয়াস। এখন এই দেহকোষের নিউক্লিয়াসটার কি করব আমি, দেহকোষের নিউক্লিয়াসটার এই ডিম্বাণু নিউক্লিয়াস বাইরে বের করে ফেলবো, তাহলে এইটা কিন্তু তখন খালি হয়ে যাবে, খালি ডিম্বাণু, নিউক্লিয়াসবিহীন ডিম্বাণু, নিউক্লিয়াসবিহীন ডিম্বাণু, এটা হলো নিউক্লিয়াসবিহীন ডিম্বাণু। এর মধ্যে আমি কি করব, দেহকোষের যে নিউক্লিয়াস সেইটা এর মধ্যে ঢোকা দিলাম। এইবারে আমি এটাকে কি করব, যে এই জিনিসটাকে আমি কিন্তু এখন এই ডিম্বাণুকে, অর্থাৎ ডিম্বাণু তো হ্যাপ্লয়েড হয়, কিন্তু আমি দেহকোষের নিউক্লিয়াস ঢোকাইছি, এখন কিন্তু ডিপ্লয়েড। এখন এখানে জরার মধ্যে ট্রান্সফার করে দেব, এবার এটা যখন বিভাজিত হবে তখন যে বাচ্চাটা হবে, যারা আর কি ক্লাসটা দেখছো, মনে করো তোমার কোষ নেওয়া হয়েছে, কাজে তুমি দেখতে যেমন হবে তেমনই দেখতে হবে ওই বাচ্চাটা। অর্থাৎ তুমি যখন, তোমার বয়স যখন 17 বছর, এখন তো 17 বছর, তোমার যখন তুমি হয়েছিলে তখন 0 দিন, অর্থাৎ হলো তোমার কোষ নেওয়া হয়েছে, তোমার কোষে নিউক্লিয়াস নেওয়া হয়েছে, কাজেই যে বাচ্চাটা হবে সেই বাচ্চারও কিন্তু হবে 17 বছর আগে তুমি যেমন দেখতেছিলে তেমনই হবে, 0 দিন বয়সে অবিকল ওরকম হবে। এবং এই বাচ্চা স্বাভাবিকভাবে বড় হলে, যখন 17 বছরে তুমি যেমন দেখতে, এই বাচ্চাটা অরিজিনাল ওরকমই দেখতে হবে। তবে জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে থিওরিটিক্যাল ভাবে এটা বলা হচ্ছে এরকম হওয়ার কথা, কিন্তু বাস্তবিক ভাবে এটা করা হয়নি, বা অনেকের ধারণা গোপনে করা হয়েছে, কিন্তু অনেকে মারা গেছে বড় হতে হতেই, এরকম ঘটনা ঘটছে আর কি। তো অর্থাৎ মানুষের করা যেতে পারে, রূপটা ভিন্ন হবে,
বডিটা সেম হবে, একবারে 100% সেম হবে। ক্লোনে যেমন যমজে যেমন হয় ওরকম তার থেকেও বেশি সেম হবে আর কি। একটা যেহেতু গোটা কোষের নিউক্লিয়াস এর মধ্যে ঢুকানো হয়েছে, এখানে কিন্তু নির্মাণের কোনো নিউক্লিয়াস নাই। তাহলে এটাই হচ্ছে ক্লোন, এটা মানুষেরও করা যেতে পারে। তাহলে এটা ভেড়ার উদাহরণ, ভেড়া করে দেখানো হয়েছে, তাই এটা ভেড়ার কথা বলা হচ্ছে আর কি। তাহলে এই হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তবে এটা সৃজনশীলের জন্য ক্লোনিং এর প্রকারভেদ, এটা তোমরা পড়বা। এরপরে দেখো যে পার্থক্য আছে ক্ষয়ের জন্য পড়বা, যেগুলো তিনটে পড়লে হবে। একটা হচ্ছে rDNA বা রিকম্বিনেন্ট ডিএনএ, আর একটা হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটার পার্থক্য যে কোনো তিনটা পড়তে পারো। তাহলে আমরা আগামী দিন নতুন টপিক শুরু করি। আজকে শুরু করা গেল না, এটা একবারে যদি বেশি বড় ক্লাস হয় তোমাদের বোরিং লাগতে পারে, এই জন্য এটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। তাহলে এই টপিকটার হচ্ছে আজকে যে চতুর্থ ক্লাস, এটার প্রথম অংশ। আগামী দিন জীব প্রযুক্তির ব্যবহার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, এটা দ্বিতীয় অংশ আগামী দিন শুরু করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।